বাঙালি আবার কে, বাঙালি আবার কে, জয় বাংলা, ইউবিবিআর হবে না। নমস্কার, এই মুহূর্তে আমরা আছি এয়ারপোর্ট রাধাশ্রী মোড়ের সামনে। তো এখানে কিছুক্ষণ আগে একটি বিষয় ঘটেছিল। তো আমাদের সামনে দাদা আছে, তার সঙ্গে বিষয়টি হতে কী ঘটেছিল, কী বৃত্তান্ত, সমস্ত বিষয়টা আমরা দাদা থেকে শুনে নেব। তো চলুন জেনে নিই দাদা কী হয়েছিল এখানে। আমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছিলাম, ওখানে আমি দাঁড়িয়েছি, গাড়ি জ্যাম বলে এই সাইডে একটা রিক্সা ছিল বলে দাঁড়াতে পারিনি। এই সাইডে আমার একটা প্যাসেঞ্জারকে নিয়ে কাজ নিতে এসেছিলাম। হঠাৎ করে ভদ্রলোক, ওই দুজন বহিরাগত, চিনি না, এখানকার না, আসছে, এসে আমার গাড়ির আমার কাজটা ভেঙে গেল, ওনার গায়ে ধাক্কা দিয়ে ভেঙে দিল। তখন আমি বললাম শুধু তখন আমি বললাম, দাদা আপনি কী করলেন, আমার কাছের খরচা খেয়ে দেবে, আমার মালিক তো আমাকে ছাড়বে না, গাড়ি তো মালিকের গাড়ি, আমার তো নিজের গাড়ি না। আমি নিজের গাড়ি হলেও তো বলতাম, তা মালিকের গাড়িতে আমার বলা উচিত, তাই আমি বলেছি। উনি দেখে আমাকে উল্টা মারলো, বয়স্ক লোকটা, দুজন ছিল, একজন ধাক্কা মারলো, একজন বয়স্ক লোক ঘর করে মারলো আমাকে। তখন আমাদের স্ট্যান্ডের ছেলেরা সবাই ছিল, তারা এসে সঙ্গে সঙ্গে আমাকে ঠেকেছে, এবার তারা ঠেকেছে বলে তাদেরও গলা ধরে ধাক্কা দিচ্ছি। এর মধ্যে আমাদের স্ট্যান্ডের সেক্রেটারি সবাই এসছে, এরা বলতে গেছে আপনি গায়ে দিচ্ছেন কেন বয়স্ক লোকটাকে, তো এদেরও ধাক্কা মেরেছে, এদেরও এদের গলা এইভাবে ধরেছে, এই শঙ্করকে গলা ধরেছে। এখানে যে প্রত্যক্ষদর্শী ছিলেন তার সঙ্গে কথা বলে নিচ্ছি। তো তিনি বিষয়টা কী, তার থেকে পুরোটা জিনিসটা শুনে যাচ্ছে। দাদা এখানে বিষয়টা কী হয়েছে পুরো? হঠাৎ করে আওয়াজ হলো, প্রথমে ওনার সাথে ধাক্কাধাক্কি হচ্ছিল, তারপর ওনাকে বাঁচাতে গিয়ে যারা এসে তাদেরকে উল্টে গলা ধরে সাইড করার চেষ্টা করছে, বাইরে থেকে এলো, মানে বহিরাগত, ঠিক আছে। হঠাৎ করে তারপর আবার হরিজন বস্তির একজন ছেলে ছিল, সে আবার ঝামেলা না আটকিয়ে এসে আবার আমাদের ওপর উঠছে যে তুমি কেন মারছো ওদের, মানে বয়স্ক লোক যে এসেছিলো ওনাকে পুরো হেনস্থা করছিল, তাকে বলছে যে তুমি কেন আগে ইয়ে করছো। আচ্ছা, বহিরাগত যে বলা হচ্ছে তাদের ভাষাটা কী ছিল, আপনি বুঝলেন কী করে যে সে বহিরাগত? হিন্দিতে বলছিল। এই দেখুন, ভালো করে চিনে নিন, বহিরাগত গুটকা জন্তু দিনের পর দিন রাধাশ্রী অঞ্চলটাকে উপদ্রুত করে তুলেছে। একবার নয়, তিনবার, তৃতীয় ঘটনা ঘটল রাধাশ্রীতে। এই পশ্চিমবাংলার ভূমিপুত্র, এই অঞ্চলের বাসিন্দা, তাকে এইভাবে কিছুক্ষণ আগে নিগ্রহের শিকার হতে হয়েছে। এইভাবে পশ্চিমবঙ্গের মাটিকে বারবার বহিরাগতরা কলুষিত করছে। এ দায়িত্ব কে নেবে? প্রশাসন নেবে? আমরা জানতে চাই। এই ছবিটা দেখাতে পাচ্ছি, বিগত কিছুদিন আগেকার ছবি। এও বহিরাগতর আক্রমণের শিকার। এইভাবে আর কতদিন বাঙালিরা মুখ বুজে থাকবে? পশ্চিমবঙ্গের মাটিকে বারবার কলুষিত করছে এই বহিরাগতরা। কোথাও ধর্ষণের সঙ্গে যুক্ত, কোথাও অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত, কোথাও ডাকাতির সাথে যুক্ত, কোথাও আবার পশ্চিমবাংলার রাজনীতিক যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের বাঙালি ভূমিপুত্রদের বিহার, উত্তরপ্রদেশ থেকে আসছে, শ্যুট আউট করছে। আমরা জানি এই রাধাশ্রী অঞ্চলে এই কৃতকর্মের জন্য কারা কারা জড়িত। সাবধান হয়ে যান, বারবার পশ্চিম বাংলার মাটিতে বাঙালিকে শারীরিকভাবে নিগ্রহ করলে আর পার পাবেন না। আজ রাধাশ্রীর মাটিতে দাঁড়িয়ে বলছি, সিপিএম ঘরে ঢুকে যাবে, তৃণমূল ঘরে ঢুকে যাবে, বিজেপি ঘরে ঢুকে যাবে, কংগ্রেস ঘরে ঢুকে যাবে, কিন্তু বাংলা পক্ষের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালি সহ সকল ভূমিপুত্ররা দাপিয়ে বেড়াবে এই রাধাশ্রীর মাটিতে। বলে গেলাম, আগামী দিন, আসছে দিন, পুরো পশ্চিমবঙ্গের প্রথম কথা হবে বাঙালি, শেষ কথা হবে বাঙালি। পাড়ায় পাড়ায় বাঙালিরা ঐক্যবদ্ধ হন। ভোট আসছে, বাঙালি নিজের অধিকার বুঝে নাও। তোমার মাটিতে তুমি আজ নিরাপত্তায় নেই, সেই অধিকার বুঝে নাও। যে রাজনৈতিক দলের প্রতিনিধি তোমার কাছে হাত জোড় করে ভোট চাইতে আসবে, তাকে পরিষ্কার বলো, আমার ছেলেরা আমাদের মাটিতে কেন বহিরাগত দ্বারা নিগৃহীত হচ্ছে বারবার, এই প্রশ্নটা ছুড়ে দিন। বলুন যে আমার মাটিতে আমাদের মাতৃভাষা সুরক্ষিত নয় কেন? বলুন, বাংলা ভাষায় কথা বললে বাঙালিকে বাংলাদেশি বলে আক্রমণ কেন করা হয়? সেই রাজনৈতিক দলের প্রতিনিধির কাছে প্রশ্ন ছুড়ে দিন। বলুন যে এই পশ্চিমবাংলায় ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা কবে হবে? এই প্রশ্নগুলো ছুড়ে দিন। আমি থানাকে বলছি, দমদম থানাকে বলছি, আপনারা এই অঞ্চলে পেট্রোলিং বাড়ান,
কারণ এই অঞ্চলে রাত্রিবেলায় বেশ কিছু দোকান রাত্রির 1টা পর্যন্ত খোলা থাকে। সেইখানে বহির্রাজ্য থেকে আগত যারা আছে তারা এই দোকানগুলোর সামনে রাস্তা দখল করে গাড়ি রাখে। এই অঞ্চলে অনেক বাঙালি ভদ্রমহিলা ভদ্রলোকেরা আছে, তারা যখন পাস করে মুখে গুটখার প্যাকেট নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে নিজেদের মধ্যে। কোন ভদ্র সমাজ আমরা অভদ্র সমাজে রয়েছি? এতদিন আমরা সহজ পাঠ পড়িয়েছি, এবার আমরা আইন সংবিধান মেনে কঠিন পাঠ পড়াবো। আগামী দিনে রাধাশ্রী অঞ্চলে যদি কোনো বহিরাগত দ্বারা বাঙালি নির্যাতনের শিকার হয়, আমরা কিন্তু এই রাধাশ্রী অঞ্চল অবরুদ্ধ করে দেব এবং অবস্থান বিক্ষোভে বসবো। যে যা পারেন করে নেবেন। এইখানকার তরুণ সেনগুপ্ত সরণির যে ব্যবসায়ী সমিতি আছে, এই ব্যবসায়ী সমিতির যে প্রধান, তাকে আমি এর আগেও বলেছিলাম যে একটা নির্দিষ্ট টাইম করা হোক, যে টাইমের মধ্যে এই রাধাশ্রী অঞ্চলের সমস্ত দোকানগুলোকে যেন একভাবে রাত্রিরে বন্ধ করে দেওয়া হয়। আমি জানি না তিনি আমার কথাটা কর্ণপাত করেছে কি না। আমি বারবার দমদম থানাকে এবং এই দমদম অঞ্চলে, দমদম পৌরসভা অঞ্চলে যেসব পৌর প্রতিনিধি আছে তাদের কাছে আবারও বিনীত অনুরোধ করছি যে রাত্রিবেলা একটা নির্দিষ্ট সময় রাধাশ্রী থেকে আরম্ভ করে সিদ্ধেশ্বরী কালী মন্দির পর্যন্ত, বেটুয়ারতলা পর্যন্ত সমস্ত দোকানগুলোকে যাতে বন্ধ করে দেওয়া হয়। কারণ এই দোকান যত রাত্রির পর্যন্ত খোলা থাকে, বহিরাগতদের উৎপাত এই রাধাশ্রী থেকে সিদ্ধেশ্বরী কালী মন্দির বহিরাগতদের হাতে চলে যায় এবং অঞ্চলটা পুরো উপদ্রুত হয়ে যায়। এখানে বাঙালি সহ সকল ভূমিপুত্ররা মাথা তুলে নিজের বাড়িতে যেতে পারে না। একদমই আপনারা শুনলেন দমদম বিধানসভার যে সম্পাদক অভিজিৎদের বক্তব্য। তো আমরা আরও কিছু মানুষের বক্তব্য নিয়েও তার আগে যেটা কথাটা বলবো যে এই এলাকায় যখন ঘটনাটা ঘটে তারপরে কিন্তু এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে এবং এলাকার যে জনগণ ক্ষুব্ধ হয়ে এবং বাংলা পক্ষ মিলিত হয়ে এলাকা অবরুদ্ধ করে। বাঙালি আবার কে? 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 জয় বাংলা। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বা মারাত্মক সেটা বুঝতেই পারছেন। তো আমরা আরও কিছু প্রত্যক্ষদর্শীর বয়ান নিয়ে নেব যে তারা ঠিক বিষয়টা কী হয়েছিল, এখানে কী ঘটেছিল সেই বিষয়টা জেনে নেব। আচ্ছা দিদি, এখানে ঠিক বিষয়টা কী হয়েছিল আপনি যদি একটু বলেন। ওই তো ওনার এরকম গাড়িটা দাঁড়িয়েছিল, ওনার গাড়িটা দাঁড়ানোর পর ওনাকে তখন ধাক্কাধুক্কি মারলো, ওনার কাজ ভেঙে দিল। তারপরে আরও সব আমাদের সব ছেলেরা সব দৌড়িয়ে চলে আসলো, তাদের সাথে হাতে। এই যে ওনাদের কাজ ভেঙে দেওয়া হলো গাড়ির, তো তার আগে যার গাড়ি ছিল সে কি কোনো রকম কোনো কিছু করেছে? না না, সে কিছু করেনি। ওনার গাড়িটার জন্য কাছের দোকানে কাছের যে লোকটা আনতে যাবে তার জন্য গাড়ি চলো, উনি এসে এরকম করলো বৈরাগত লোকগুলো। তারপরে ওনাকে ধরে মারধর করলো, ধাক্কা দিল। আরও যারা চলে আসলো তারা যখন নাকি বললো যে এরকম করছেন, আপনি মারলেন কেন? এমনি বয়স্ক লোকটা তাদেরকে আবার মারধর করলো। তাদেরকে মেয়েটারে গিয়ে কতগুলো বহিরাগত হরিজন বস্তির দিকে চলে এসছে। প্রশাসন কি এই হরিজন বস্তিতে কোনো ব্যবস্থা নিচ্ছে? সেই ওনাদের কোনো কাউন্সিলে কোনো স্টেপ নিচ্ছে না, তো কোনো নিচ্ছে না। তারপরে এসেছে এরকম করে ঝামেলা করছে, কিছু বলতে গেলে তখন যে উল্টোপাল্টা হাত দিয়ে নোংরামি বানা দেখাচ্ছে, বলে যে বাঙালি তুলে গালাগালি করছে। কিছু বলতে গেলে তখন ওরা উল্টোপাল্টা কথা বলে। আমাদের একটা বিচার আছে, সুবিচার যেন চাই, সেইভাবে আমাদের এখানে যে ভালো যেরকম হয় সেই ব্যবস্থাটা চাই আমরা। আপনারা একদমই শুনলেন, বারবার করে এক জায়গার নাম উঠে এলো হরিজন বস্তি, যেখান থেকে নাকি বারবার এই এলাকাতে এই অপরাধ সংগঠিত হচ্ছে। তো জানি না এই হরিজন বস্তিতে কারা থাকে এবং কারা, মানে তাদের ইতিবৃত্তান্ত, তাদের ব্যাকগ্রাউন্ড কী আছে, কিন্তু বারবার করে হরিজন বস্তির নামটা আসে যখনই এখানে ক্রাইম সংগঠিত হয়। এই এলাকায় কিন্তু এর আগেও বহুবার উপদ্রুত হয়েছে এই এলাকা দ্বারা। এই রাধাশ্রী মোড়ের কাছেই একটি গলিতে কিন্তু এর আগেও একজন বাঙালি ভাই অরূপ কয়াল নামে একজন চায়ের দোকান, সে আক্রান্ত হয়েছিল, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। ঘটনাক্রমে পরপর কিন্তু এই এয়ারপোর্ট রাধাশ্রী এলাকা ঘটনার শিরোনামে চলে আসছে। তো এই বিষয় কি, এবং প্রতিবারই অদ্ভুতভাবে এর সঙ্গে হরিজন বস্তি নামটা কিন্তু বারবার করে উঠে আসছে। অর্থাৎ মানে হরিজন বস্তি যেন একটা সন্ত্রাসের আতুরঘর পরিণত হচ্ছে। তো আমি প্রশাসনের কাছে বঙ্গপ্রহরীর তরফ থেকে আবেদন করব যে এই হরিজন বস্তি এবং এই দমদম রাধাশ্রী বা দমদম এয়ারপোর্ট এলাকায় বেড়ে চলা যে সন্ত্রাস এবং সন্ত্রাসের সঙ্গে যুক্ত যে লোকজন আছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। আক্রান্তদের সঙ্গে নিয়ে দমদম থানায় অভিযোগ জানাতে উপস্থিত হয় বাংলা পক্ষ।
অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে এলাকায় দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, এই মর্মেও থানায় একটি ডেপুটেশন দেয় সংগঠনটি। আমরা থানাতে ডেপুটেশন দিয়েছি, প্লাস ডেপুটেশন কপিতেও লেখা রয়েছে যে দমদম অঞ্চল ক্রমশ বহিরাগত দ্বারা উপদ্রুত অঞ্চলে পরিণত হচ্ছে। ব্যাপারটা এই যে এই শুধু আজকের ঘটনা নয়, এটা বিগত এর আগের তিনখানা কেস, তিনখানা বিষয় এরকম হয়েছে যে বহিরাগত দ্বারা পশ্চিমবাংলার বাঙালি আক্রান্ত হয়েছে এবং জঘন্যভাবে আক্রান্তের শিকার হয়েছে। আজকে যিনি টোটো চালক এলাকার প্রবীণ মানুষ এবং বাঙালি, তাকেও আজকে বহিরাগতর আক্রমণের শিকার হতে হয়েছে। আমরা তাই দমদম থানার কাছে অনুরোধ করেছি এয়ারপোর্ট সহ পুরো দমদম যাতে এইভাবে বহিরাগতর দ্বারা উপদ্রুত অঞ্চল না তৈরি হয়, তার জন্যে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে যা যা করণীয় আপনারা করুন। তা আমরা দমদম থানার মেজবাবুর কাছে এই ব্যাপারে বিস্তারিত ডেপুটেশন দিয়েছি বাংলা পক্ষ দমদম বিধানসভার পক্ষ থেকে। তিনি আমাদের সদর্থক আশ্বাস দিয়েছেন যে তিনি এই ব্যাপারটা দেখছে। আমরা বাংলা পক্ষ সংগঠন আইন সংবিধানে বিশ্বাসী, তাই আইন সংবিধানের মাধ্যমে যা যা করণীয় সেটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্যে আমরা দমদম থানায় রিকোয়েস্ট করেছি। আচ্ছা, এই যে এলাকায় ক্রমাগত যে এই বহিরাগত উপদ্রব বাড়ছে, এর জন্য আপনারা কাদেরকে দায়ী করছেন? এলাকায় ক্রমবর্ধমান শুধু এই দমদম এলাকায় নয়, সারা পশ্চিমবঙ্গে বহিরাগতদের উৎপাত এত বেড়ে চলছে, সে ভোটার লিস্টে বহিরাগতদের উৎপাত। বিশ্বাস করুন, দায়িত্ব নিয়ে বলছি থানার সামনে থেকে, একটা লোকের দুখানা ভোটার কার্ড, সে এই পশ্চিমবাংলাও ভোট দিচ্ছে, আবার উত্তরপ্রদেশে বিহারেও ভোট দিচ্ছে। এটা বলবো ভোটার লিস্টের ওপর বহিরাগত সন্ত্রাস। এই তো এক গেল, বহিরাগতরা পশ্চিমবাংলার মাটিকে বারবার কলুষিত করছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলের যারা বাঙালি ভূমিপুত্র, তাদেরকে শ্যুট আউট করে মেরে ফেলছে। সেই সব শ্যুট আউট কারা করছে? বহির্রাজ্য থেকে এসে তারা এই কাজগুলো করছে। বিশেষ এক রাজনৈতিক দল বলছে আরে বাংলাদেশি ঢুকে যাচ্ছে। যদি বাংলাদেশি ঢোকে তাহলে পাড়ায় পাড়ায় বাংলা ভাষাভাষীর সংখ্যা কমে যাচ্ছে কেন? যদি বর্ডার দিয়ে যদি বাংলাদেশি ঢোকে তাহলে পাড়ায় পাড়ায় তো বাংলা ভাষাভাষীর সংখ্যা বেড়ে যাবে, কিন্তু বাংলা ভাষাভাষীর সংখ্যা পশ্চিমবঙ্গে কমে যাচ্ছে আর অন্য রাজ্যের মানুষের ভাষাভাষীর সংখ্যা বেড়ে চলছে। তার জন্যে তৈরি গুলশন কলোনিতে চলে যান, ওই বিশেষ রাজনৈতিক দল বলে বাংলাদেশি ভর্তি। দায়িত্ব নিয়ে বলছে এইখান থেকে গুলশন কলোনিতে বাংলাদেশিদের থেকে বেশি সংখ্যায় রয়েছে সেখানে বহিরাগতরা, যাদের কোনো পরিচয়পত্র নেই। যে এয়ারপোর্ট এলাকায় হরিজন বস্তি বলে একটা এলাকা আছে, তো আজকে যে ঘটনা সেখানে বারবার করে বস্তির লোক আমরা এরকমভাবে দুষ্কৃতীরা বলছিল, তো এই আপনারা কি ভাবছেন যে এই এলাকাতেও এরকম ধরনের লোকেরা রয়েছে, অসামাজিক লোকেরা রয়েছে? হ্যাঁ রয়েছে। দমদম অঞ্চলে বিভিন্ন ওয়ার্ডে এইভাবে বহিরাগতের সন্ত্রাস চলছে। হয়তো অনেকে বলে বাংলা পক্ষ বিভাজনে বিশ্বাসী, আমরা বিভাজনে বিশ্বাসী নই, কারণ আমরা ঐক্যবদ্ধতায় বিশ্বাসী। আমরা তাদেরই চিহ্নিত করছি যারা বিগত 10-15 বছর ধরে 10 বছর 5 বছরের মধ্যে বিভিন্ন ওয়ার্ডে ঢুকে সন্ত্রাস সৃষ্টি করছে। তারা বাংলা ভাষার ওপর আক্রমণ করছে, তারা বাঙালির কৃষ্টি সংস্কৃতির ওপর আক্রমণ করছে। বিগত বেশ কিছুদিন ধরে দেখা গেছে বহিরাগত দ্বারা বাঙালি যখনই আক্রান্ত হয়েছে, আগে যেরকম হতো কি বাঙালি বা কোনো সাধারণ মানুষ যখন আক্রান্ত হতেন তখন তারা পুলিশ প্রশাসন বা পৌর প্রতিনিধিদের দ্বারস্থ হতেন, এখন তারা সাথে বাংলা পক্ষকেও জানাচ্ছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখবেন? এটা খুবই স্বাভাবিক। পশ্চিমবঙ্গের বাঙালি সহ সকল ভূমিপুত্ররা 86% তারা বুঝে গেছে যে বাংলা পক্ষ বাঙালি জাতির অধিকার আদায় জাতীয় সংগঠন, বাংলা পক্ষ পশ্চিমবঙ্গের মাটিতে প্রাসঙ্গিক, তাই তারা প্রশাসনের সাথে সাথে বাংলা পক্ষকেও জানিয়ে রাখে। আর বাংলা পক্ষ এই মাটি থেকে দাঁড়িয়ে বলে রাখলাম, বাংলা পক্ষ
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঙালি সহ সকল ভূমিপুত্রদের পাশে দাঁড়ানোর সংগঠন। বাংলা পক্ষ পালিয়ে যাওয়ার সংগঠন না। পালিয়ে যাবে একটা সময়কালে রাজনৈতিক দলগুলো, কিন্তু বাংলা পক্ষের নেতৃত্বে বাঙালিরা পশ্চিমবঙ্গের মাটিতে দাপিয়ে বেড়াবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন বাঙালিরা বেঁচে থাকবে, আর বাংলা পক্ষও ততদিন লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। আজকে বাংলা পক্ষ আপনার পাশে এসে দাঁড়িয়েছে, আপনি কি সন্তুষ্ট এতে? না, আমি সন্তুষ্ট। বাংলা